প্রিয় দর্শক, আমি সোমা ইসলাম মেট্রো টু দ্য পয়েন্টের সকলকে স্বাগত জানাচ্ছি। আলোচনাটা শুরু করতে চাই আজকে এরকম করে যে আমরা বহু আগে মনে করতাম কি যে একটি দেশের রাজনীতি, অর্থনীতি কিংবা মানবাধিকার বোধহয় একটি দেশের অভ্যন্তরীণ বিষয়। বহু পরে এসে মনে হচ্ছে পৃথিবী বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই তিনটি বিষয়ও এখন আর একটি দেশের বিষয় না, এটি এখন একটা পৃথিবীর অর্থাৎ গ্লোবাল একটা রিলেশনশিপের বিষয় এসে দাঁড়িয়েছে। কথাগুলো বলছিলাম এই কারণে যে এই তিনটি বিষয়কে আবার শাসন করবার জন্য একটা পৃথিবীর লিডারশিপটা দরকার হয়। এখন লিডারশিপটা আসলে কোন দেশের হাতে? তো মূলত আমরা সকলেই জানি আমেরিকা একটা প্রবল পরাক্রমশালী দেশ, এটাতে তো আর দ্বিমত নেই। এই মুহূর্তে সেই দেশের জো বাইডেন প্রশাসনের দাপুটে একজন প্রতিনিধি বাংলাদেশ সফরে আছেন, অর্থাৎ ডোনাল্ড লু। ভোটের আগেও তিনি এসেছিলেন, তার ওই আশাতে একটা তোলপাড় ছিল। ভোটের পরেও একটা নির্বাচিত সরকারের সময় তিনি আবার 4 মাস পর বাংলাদেশে আসলেন। রাজনৈতিক পাড়ায় কিন্তু তার এই আশা নিয়েও বেশ তোলপাড় হচ্ছে, যদিও যতটা তোলপাড় সেই ভোটের সময় হয়েছিল অতটা হচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে তার আশার মধ্যে দিয়ে আছে মানবাধিকারের বিষয়টি থাকছে, বাণিজ্য থাকছে, রোহিঙ্গা ইস্যু থাকছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং সম্পর্কগুলো কি হচ্ছে, কোথায় দাঁড়াচ্ছে ডোনাল্ড লুর আগের আশা, ভোটের আগে এবং পরের আশা এবং সম্পর্ক সব মিলেই আজ আমরা কথা বলবো। আমাদের বিষয় নির্বাচনের আগে পরে ডোনাল্ড লু। সঙ্গে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এম শহীদুল হক, সাবেক পররাষ্ট্র সচিব। সঙ্গে আছেন অধ্যাপক আমেনা মহসিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তিনজনকে আমি স্বাগত জানাচ্ছি। ম্যাডাম এবং স্যার পারমিশন দিলে আমি আলোচনাটা শহীদুল হক স্যারকে কিছু বলতে চাই। জনাব শহীদুল হক, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? এম শহীদুল হক, শোনা যায় আমার কথা? জনাব শহীদুল হক, বোধহয় আনমিউট করতে হবে। জনাব শহীদুল হক, শোনা যায় আমার কথা? আচ্ছা, আমরা কিছুক্ষণ পর ওনাকে ধরবো, হয়তো টেকনিক্যাল কোনো ত্রুটি দেখা দিয়েছে। ম্যাডাম, আপনাকে দিয়ে শুরু করতে হলো। সেটি হচ্ছে, সহজ কথায় জানতে চাই, ডোনাল্ড লু আবার বাংলাদেশে আছেন দুদিনের সফরে। ভোটের আগেও তার একটা সফরের এক ধরনের বার্তা ছিল। এখন যদি একদম খোলামেলা জানতে চাই, ওনার আমরা যে দেখছি যে বেশ কিছু ইস্যু নিয়ে উনি এসেছেন। সেই ইস্যুর মধ্যে নিশ্চয়ই আছে ব্যবসা একটা বড় জায়গা, অর্থনীতি। কিন্তু আমেরিকার তো আমাদের রাজনীতি অর্থাৎ পলিটিক্স এবং ভোট নিয়ে একটা আলাদা দৃষ্টিভঙ্গি ছিলই। সেই জায়গাতে কি এবার আসাতে কোনো পরিবর্তনটা থাকছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যখন প্রথমে আপনি বক্তব্য দিচ্ছিলেন, তখন আপনি বলছিলেন, একটা বক্তব্য দিলেন আপনি, যে আমরা ধরে নিতাম একটা দেশের রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার সেই দেশেরই অভ্যন্তরীণ ব্যাপার। এটা দেখেন, এবং এখন সেটা বদলে যাচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে খুব আইডিয়ালি আমরা যদি ধরি, তাহলে কিন্তু এগুলো অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু প্র্যাকটিক্যালি এটা এখন পৃথিবী বদলে যাচ্ছে বলে না, প্রথম থেকেই আমরা দেখেছি এই ইস্যুসগুলো নিয়ে কিন্তু, বিশেষ করে রাজনীতি, অর্থনীতি, এগুলোর মধ্যে সবসময় ইন্টারফিয়ারেন্সগুলো ছিল। মানবাধিকারের ইস্যুটা তখন সেভাবে প্রাধান্য পেত না, যখন স্নায়ুযুদ্ধ চরমে ছিল। এখন আপনি বলতে পারেন মানবাধিকারের ব্যাপারটা আসে এবং একটা রাজনীতির টুল হিসাবে ব্যবহার করা হয়, বা ডিপ্লোম্যাসি টুল হিসাবে ব্যবহার করা হয়। বাট যে রাজনীতি এবং অর্থনীতি, এগুলো কিন্তু সবসময় ছিল। আমি আবারও বলছি, আইডিয়ালি কিন্তু স্টেট ইজ সভরেন, কিন্তু প্র্যাকটিক্যালি মানে সেটা এখনো আছে। আইডিয়ালি স্টেট ইজ সভরেন, কিন্তু অ্যাকচুয়ালি যখন ভোটের আগে যখন এগুলো হয়, তখন আবার রাজনৈতিক জায়গা থেকে বলা হয় এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, সেটা বাইরের হস্তক্ষেপ কেন? ওই জায়গাটা আমি জানতে চাই। না, সেই জায়গাটা তো না, সেটা তো খুবই, এই প্রশ্নটা না, আমি যেটা বলার চেষ্টা করেছিলাম সেটা হলো, সেটা আইডিয়ালি ছিল, কিন্তু আইডিয়ালি থাকবে, এখনো আছে, কিন্তু এই ইন্টারফিয়ারেন্সগুলো সবসময় থাকে। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি কিন্তু এটা মনে করি না যে একটা বাইরের রাষ্ট্র এসে এই হস্তক্ষেপগুলো করা উচিত কিংবা করতে পারে, সেই জায়গাটাতে কিন্তু আমি মনে করি না। কিন্তু জিনিসটা হয় কি, আমরা যদি নিজেদের মধ্যেই বিভাজনগুলো তৈরি করে ফেলি, তখন কিন্তু একটা ক্ষেত্র আমরা তৈরি করে দিই যেখানে তারা আসে, সেই জায়গাটাতে তারা আসে। কিন্তু আপনি বললেন ভোটের আগে, ভোটের পরে, দেখেন ভোটের আগেও কিন্তু যখন ডোনাল্ড লু এসেছিলেন, আমি অন রেকর্ড আছি এটা বলার জন্য
যে আমি মনে করি না যে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু কিছু আইডিয়ালস বা কিছু নীতি, মানবাধিকার বলেন আপনি, গণতন্ত্র বলেন, এই কারণে তারা এগুলো করছে। তাদের একটা নিজেদের একটা বড় ইন্টারেস্ট ছিল, সেটা সব, এবং সেই কারণেই যে তারা পরবর্তীতে কোনো মানে বিরাট পদক্ষেপ নিয়ে নেবে সেটাও আমি মনে করিনি। কারণ এখানে দেখেন, আপনি যদি অঞ্চলটার দিকে লক্ষ্য করেন, এখানে কিন্তু তাদের দিস ইজ মানে ভূ রাজনৈতিকভাবে আমরা খুবই গুরুত্বপূর্ণ। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ইন্ডো প্যাসিফিক তাদের স্ট্র্যাটেজি, ইন্ডো প্যাসিফিকের যে তাদের এখানে এই অঞ্চল থেকে তাদের অনেক চাওয়া পাওয়া আছে, হ্যাঁ, সো ওইগুলোকেই সামনে রাখাটা তাদের মূল উদ্দেশ্য কিন্তু থেকে যাচ্ছে। এবং এখনো যখন উনি আসছেন, ওনার কিন্তু একটা মূল এজেন্ডা হলো, যেটা ওনারা বলছেন একটা মুক্ত এবং লাইক ওপেন ফ্রি ইন্ডো প্যাসিফিক, সেই জায়গাটাতে ওনারা কথা বলছেন। এবং সেখানে কিন্তু একটা মূল জায়গা তাদের ওটা মাথায় থেকেই যাবে, চীনের সাথে যে আমাদের ক্রমেই যে একটা সম্পর্ক আরো আমি বলবো ক্লোজ হচ্ছে, সেটা তাদের একটা কনসার্নের জায়গা থেকে যাবে। আমি আসবো আপনার কাছে ম্যাডাম। আমি দেখি শহীদুল হক স্যারকে আমি যুক্ত করতে পেরেছি কিনা। জনাব শহীদুল হক, আমার কথা শোনা যায়? জি, এখন শোনা যাচ্ছে। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। যে জায়গাটা একটু জানতে চাই, ডোনাল্ড লুর আবার আগমন, সফরে আছেন, গুরুত্বপূর্ণ বৈঠক করছেন, আগামীকাল আরও করবেন। ভোটের আগেও তিনি এসেছিলেন, দফায় দফায় মার্কিনিরা এসেছিল ভোটের আগে। কিন্তু আমার যেটা জানতে চাওয়া, ভোটকে ঘিরে সেই সময় দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে মার্কিনিরা অর্থাৎ আমেরিকা সেন্ট মার্টিন চাইছে, এবং একটা বোয়িং কেনারও একটা ব্যাপার স্যাপার ছিল অর্থাৎ। এবং রাজনীতি নিয়ে তাদের আবার আর এক ধরনের দৃষ্টিভঙ্গি ছিল, গণতন্ত্র এবং মানবাধিকার। তো এবারের এই আশাটাকে আমরা কোন দিকটাতে বেশি প্রায়োরিটি দিব, কিংবা আপনারা দিচ্ছেন? ওনার আসার উদ্দেশ্যটা কি শুধুই বাণিজ্য, আমার বাংলাদেশের সাথে সম্পর্কের আরো উত্তরণ? আচ্ছা, ধন্যবাদ। যেহেতু আমি এখন যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন ওই সার্কেলে নেই, সুতরাং আমার অনেক কিছু স্পেকুলেটিভ হবে। তো আমি যেহেতু আগের অনেক কিছু শুনতে পারিনি, আমি জানি না অন্যরা কি বলেছেন। আমি যেভাবে দেখি যে আমেরিকা সবসময় তার ন্যাশনাল ইন্টারেস্ট থেকে সম্পর্ক গড়ে তোলে, এবং আমেরিকা কোর্স কারেকশন করতে জানে। তারা ভিয়েতনামে কোর্স কারেকশন করেছে, ক্যাম্বোডিয়ায় করেছে, প্রয়োজনে ন্যাশনাল ইন্টারেস্টে তারা কোর্স কারেকশন করে। আমি যেভাবে দেখি যে বাংলাদেশ এবং আমেরিকার রিলেশনশিপটা শুরু হয়েছিল খুব রং ফুটিংয়ে, কিন্তু তারা কুইকলি কোর্স কারেকশন করেছে। ইভেন চায়নার আগে তারা কোর্স কারেকশন করেছে। আপনারা জানেন ইউএন এর মেম্বারশিপের জন্য আমেরিকা সাপোর্ট করেছিল, চায়না করেনি। সুতরাং চায়নার আমেরিকার ওই ফ্লেক্সিবিলিটিটা আছে, এবং ওই ফ্লেক্সিবিলিটিটাই আমি এখন আমার মনে হয় এখন স্পষ্ট হয়ে গেছে। কারণ ইলেকশনের পরপরই ওদের প্রেসিডেন্ট বাইডেন একটা চিঠি দিয়েছিলেন, যদিও চিঠিটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু আমি ইন জেনারেল দেখি যে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট টু ডু দ্য কোর্স কারেকশন। যে বাংলাদেশে তাদের প্রয়োজন আছে, বাংলাদেশের স্টেবিলিটি ইন্দো প্যাসিফিক স্টেবিলিটির সাথে যুক্ত, সুতরাং এখানে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে হবে। সেই জন্যই তারা ধাপে ধাপে এইটা করছে। এখন প্রশ্ন হলো যে তারা কোন লেন্স দিয়ে এখন দেখছে। তারা ইন্দো প্যাসিফিকের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখছে, কারণ আমেরিকা $27 ট্রিলিয়ন ইকোনমি, আর আমাদের সাথে বোথ ওয়ে ট্রেড হয় 10 বিলিয়ন। সো ঠিক আছে, মানে যতই ছোট হোক, বাট একটা সম্পর্ক আছে। কিন্তু এইখানে কিন্তু আমেরিকার জন্য ট্রেডের চেয়ে আমি মনে করি যে ইন্দো প্যাসিফিকে তাদের স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স এবং চায়নাকে কন্টেন করা, ওই অর্থে বাংলাদেশের সাথে তারা একটা লং টার্ম রিলেশনে যেতে চায়। এবং বাংলাদেশও কিন্তু ইন্দো প্যাসিফিক আউটলুক করেছে। আজকে যদি ফরেন সেক্রেটারি মাসুদ বিন মোমেনের স্টেটমেন্টটা পড়েন, তাহলে দেখবেন যে উনি একটা কম্প্রিহেন্সিভ রিলেশনশিপের একটা কথা বলছেন, একটা সিকিউরিটি অ্যান্ড ডিফেন্সের রিলেশনশিপের কথা বলছেন। ফলে আমার মনে হয় আলোচনা ইজ গোয়িং বিয়ন্ড ট্রেড বিজনেস ইনটু মোর। আর আরেকটা পার্সপেক্টিভ আছে যে যেহেতু আমেরিকার সাথে এই অঞ্চলে আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, জাপান, ভারত, তাদের অসম্ভব রকমের একটা
সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। মানে ইটস অ্যাবসলিউটলি ফ্যাসিনেটিং টু সি হাউ আমেরিকা হ্যাজ বিল্ট এ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া ইন পার্টিকুলার, হ্যাঁ, ওভার দ্য লাস্ট ডিকেড অর সো। ওইটাও কিন্তু একটা বড় কোর্স কারেকশন করেছে। তো সুতরাং সব দিকের বিবেচনায় আমার মনে হয় যে একটা নতুন সর্ট অফ একটা নতুন ন্যারেটিভ, একটা নতুন এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে। এখন এতে আমরা কতটুকু সাড়া দিব, কিভাবে খেলবো, আদৌ খেলবো কিনা, তার উপরে অনেক কিছু নির্ভর করবে। কিন্তু স্যার আপনি বলছেন নতুন একটা ন্যারেটিভ দাঁড়াচ্ছে, এবং আমেনা মহসিন ম্যাডামের সাথে কথা হচ্ছিল, উনি কিন্তু সেই জায়গাটাই কিন্তু করেছেন, টাচ করেছেন, এই একইভাবে বলেছেন যে ইন্দো প্যাসিফিক এবং বাণিজ্যের কথাটাও বলেছেন। এবং আপনি যেমন বললেন, ম্যাডাম কিন্তু একই বলেছেন যে তাদের কিন্তু একটা নিজস্ব চাওয়ার বলই আছে, সেটাকেই তাদের এস্টাবলিশমেন্ট করাটাই হচ্ছে মুখ্য। কিন্তু আমার যে প্রশ্ন আপনার কাছে কিংবা আমার স্টুডিওর বাকি দুজনের কাছেও, যে ভোটের আগে কিন্তু গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে ওনারা যে জোরে সোরে কথা বললেন, তো এখন সেই জায়গাটা কি ওনারা চুপ করে গেলেন এই ট্রেডিংয়ের জন্য, বাণিজ্যের জন্য? তাহলে চাওয়া আসলে কোনটা ছিল আমেরিকার? বারবারই বলেছিল গণতন্ত্র মানবাধিকার, তাহলে সেটা কি এখন বাংলাদেশে বিদ্যমান ছিল নাকি ভোটের পর চলে এসছে? আর সেই সময় যে তারা যা কথা বলেছিলেন, এই সময় কি এসে সেটা বলছেন? আসলে আমেরিকার পররাষ্ট্রনীতিতে ডেমোক্রেসি, রুল অফ ল, গভর্নেন্স এর একটা বড় একটা পিলার। যদি সিঙ্গেল কোনো পিলার থাকে তাদের, এটা একটা বড় পিলার। এবং তারা 250 বছর ধরে রাইটলি রংলি কোথাও প্র্যাকটিস করেছে, কোথাও করেনি, উই ক্যান গো ইনটু দ্যাট ক্রিটিসিজম, বাট ওভারঅল তাদের এটা একটা বড় ইস্যু। এবং লেবার ইস্যুতে অলমোস্ট তারা এবং ইউরোপিয়ান ইউনিয়ন উইল কন্টিনিউ টু পুট প্রেশার অন বাংলাদেশ। আমরা দেখেছি রানা প্লাজার আগে, রানা প্লাজার পরে, যতই সব দিকে ভালো রিলেশনশিপ, এই জায়গাটায় তারা একটা চাপের মধ্যে রাখবে। এবং ওইটা হয়তো এখন সিকোয়েন্সি। তো ভোটের আগে কি সরকারকে তারা এই গণতন্ত্র, আপনি বলছেন যে আমরা বলছি যে শ্রমিকের স্বার্থ রক্ষা নিয়ে আমেরিকা সবসময় কথা বলে। আমি বলি, আমি একটু শেষ করি। সেটা হলো যে আমরা যদি ধরে নেই হ্যাঁ প্রায়োরিটিজ গুলো জলাঞ্জলি দিবে, তাহলে আমার মনে হয় আমরা ভুল করব। আমাদের মনে হয় বাংলাদেশও তো চায় হিউম্যান রাইটস, বাংলাদেশেও তো চায় লেবার রাইটস। সুতরাং ওইখানে কিন্তু একটা সর্ট অফ কনভার্জেন্স আছে। সুতরাং ওইখানে একটা কাজ, বড় একটা ইস্যু আছে রোহিঙ্গা ইস্যু, বড় একটা ইস্যু আছে ক্লাইমেট চেঞ্জ। এখনো আমেরিকা ইজ লিডিং দ্য গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ ইনিশিয়েটিভ। ওই জায়গায় যদি আমরা একটা ডেন্ট করছি, দেখেন কার সাথে দেখা করছি ওনারা, তো ওইখানে মানে আমরা একটা পার্টিকুলার সর্ট অফ ন্যারো পাথে যদি রিলেশনশিপ ভুল করবে, তার মাল্টিপল ডাইমেনশনস, কখন কোনটা প্রায়োরিটি পাবে সেটা ঠিক না। আমরা যদি ভুলে নেই যে ওদের একটা বড় শিক্ষা হয়েছে, ওরা আর এখন এইগুলোর কথা বলবে না, তাহলে আমার মনে হয় আমরা ভুল করে ফেলবো। স্যার আপনি থাকুন, আমি ফিরবো আপনার কাছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান স্যার, আপনার কাছে যেটা জানতে চাই যে ওই একই জিনিস, আসলে আমেরিকার স্বার্থটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। স্যার যেটা বলছিলেন যে বিভিন্ন বিষয় ওনারা একটা চাপে রাখেন, তাহলে ভোটের আগে এই গণতন্ত্র মানবাধিকার এটা কি একটা চাপে রাখা ছিল বাংলাদেশকে, এটা কিনা? আর সেটা যেমন আপনি একটা প্রশ্নের উত্তর দিবেন, আর হচ্ছে দুদেশের সম্পর্ক একটা নতুন ন্যারেটিভ মাত্রা যোগ করবে, সেই মাত্রাটা আসলে যোগের সাথে সাথে অন্য অনেক বিষয় নিয়ে যে আমেরিকার একটা দৃষ্টিভঙ্গি ছিল, অর্থাৎ পলিটিক্স নিয়ে, সেই জায়গাটার বদল হবে কিনা। ওনারা তো আবার বলেন যে আমাদের দেশের সম্পর্ক ঠিকই আছে, চিঠি পাঠালেন সরকার গঠনের পর, বললো যে সম্পর্ক আমাদের ভালো হবে, কিন্তু আমরা আবার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ওই জায়গার অবস্থানেই থাকবো। ধন্যবাদ আপনাকে। আমি দীর্ঘ 25 বছর যাবৎ মানে শিক্ষকতায় আছি, বিভিন্ন ইউনিভার্সিটিসে শিক্ষকতা করেছি, এবং প্রফেসর আমেনা মহসিন সরাসরি আমার শিক্ষক। আমার মনে হয় যে আমরা একটু খোলামেলা কথা বলি, কারণ আজকে অনেক ছাত্র, আমার নিজের ছাত্ররাই আমাকে ওয়াজ করছেন এখন এখানে। আমি যেভাবে ক্লাসে পড়াই ঠিক সেভাবে এখানে বলতেছি। আন্তর্জাতিক সম্পর্কে বাইলেটারাল মাল্টিলেটারাল রিলেশনসে মানে হিউম্যান রাইটস বলে কিছু নেই। দিস ইজ জাস্ট এ ফরেন পলিসি টুল। এটা দিয়ে প্রেশার ক্রিয়েট করা হয়, মানে বিভিন্ন দেশকে তাদের পলিসি ইন্টারেস্ট নট এক্সপ্লেইনড ওপেনলি বাট ফ্রম বিহাইন্ড দ্য সিন। তারা তাদের আসলে আমেরিকার কী স্বার্থ এখানে? আমেরিকার মেন স্বার্থ হচ্ছে নাম্বার 1 হচ্ছে, যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে জাস্ট টু রিডিউস বাংলাদেশ চায়না গ্রোয়িং রিলেশনশিপ, দ্য ট্রেড টাইজ বিটুইন দ্য টু কান্ট্রিজ। ইন্ডিয়া হ্যাজ ট্রাইড ইটস বেস্ট। কেন চায় না সম্পর্কগুলোকে, কেন চাচ্ছে না? কারণ আমেরিকা কি পরাক্রমশালী জায়গা থেকে কিছুটা দুর্বল? হ্যাঁ, আমেরিকা দুর্বল না, তাহলে তবে আন্তর্জাতিক সম্পর্কের থিওরি হলো এরকম যে একটা রাইজিং পাওয়ারকে, একটা এস্টাবলিশড পাওয়ার কখনোই মানে সুযোগ দিবে না।
তাকে অলওয়েজ মানে পুট আন্ডার প্রেশার। হ্যাঁ, মানে এই দৃষ্টিকোণ থেকে আমেরিকা দুনিয়ায় যে হেজিমনিক যে তাদের পজিশন, এই পজিশনকে তারা ধরে রাখার চেষ্টা করছে এখানে। তো এখন দক্ষিণ এশিয়া এতদিন কিন্তু ভারত মানে ইন্ডিয়ার মাধ্যমে কিন্তু আমেরিকা অনেকটা সম্পর্ক মেনটেন করছে। যেমন 1975-এর পরে শুরু করে বর্তমান পর্যন্ত মানে না 2016 পর্যন্ত মানে ইউএস হ্যাড দ্য আপার হ্যান্ড ইন দ্য ডিফারেন্ট এরিয়াস অফ বাংলাদেশ। ইন 2016 হোয়াট হ্যাপেন্ড, যে 2016-এর পরে চায়না বাংলাদেশ রিলেশনস একটা স্ট্র্যাটেজিক লেভেলে চলে গেছে থ্রু ম্যাসিভ চাইনিজ ইনভেস্টমেন্টস, টেকনোলজিক্যাল কোঅপারেশন ইত্যাদি বিভিন্ন দিক থেকে। মানে এখন ভারত চীনের সাথে কোনোভাবেই প্রতিযোগিতা পারছে না, যেটা আমরা মানে ইকোনমিক্সের ভাষায় বলি যে পাবলিক গুডস, যেমন ইনভেস্টমেন্ট, লোনস অ্যান্ড ক্রেডিটস, টেকনোলজিক্যাল কোঅপারেশন, ইন্ডিয়া ক্যান নট কম্পিট অ্যাগেনস্ট চায়না। সুতরাং দ্যাট ফ্যাক্টর অ্যাকচুয়ালি ইন মাই ওপিনিয়ন forced India to bring the US to South Asia, particularly to Bangladesh. আমেরিকা তার বাণিজ্য বাড়াতে চায়, আমেরিকা বাণিজ্য তার নিয়ন্ত্রণগুলো রাখতে চায়। আমেরিকার বাণিজ্য কি দেখেন, আমেরিকার সাথে আমাদের যে মেইন সম্পর্ক উই এক্সপোর্ট, আবার টপ ডেস্টিনেশন অফ এক্সপোর্টস আছে আমেরিকা। এবং কি এক্সপোর্ট করি আমরা? প্রাইমারিলি গার্মেন্টস। আমরা কোনো ফিনিশড প্রোডাক্টস আমেরিকা এক্সপোর্ট করি না। মানে দেখেন গার্মেন্টস ছাড়া আপনি অন্য কোনো আইটেম হয়তো খুঁজে পাবেন না। কি চাই ওনারা? দিতে চাইলে গণতন্ত্র, দিতে চাইলে মানবাধিকার। আমি তো আগেই বললাম যে গণতন্ত্র হচ্ছে মুখের বুলি, মানবাধিকার, আইনের শাসন এগুলো মুখের বুলি। আসল হচ্ছে যে বাংলাদেশ শুড গেট ওয়ে ফ্রম চায়না। সেকেন্ড হচ্ছে যে আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যেটা আমার শিক্ষিকা ওই আমিনা মোহসিন বললেন, মানে সেখানেও মানে বাংলাদেশ শুড অ্যালাইন উইথ দ্য ইউএস, নট উইথ চায়না, তাই না? সুতরাং মানে ইন্দো প্যাসিফিক যেটা মানে তারা বলছে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক, ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক কখনোই ছিল না। আমেরিকা হ্যাজ মিলিটারি বেজেস থ্রু আউট দ্য ইন্ডিয়ান ওশেন, প্যাসিফিক ওশেন, তারা নিজেরই এটা কন্ট্রোল করছে। এখন চায়না থেকে তারা যে থ্রেট পারসিভ করছে, এই কারণে তারা মানে এই স্লোগান দিয়ে মানে অন্য দেশকে তাদের সাথে নিতে চাচ্ছে, যাতে করে সো দ্যাট চায়না ক্যান নেভার চ্যালেঞ্জ দেম। সাথে তো বাংলাদেশের রিলেশনশিপটা আর্থিক বিনিয়োগে সেই জায়গাটা তো ইয়েস, আমাদের রিলেশনসটা কি? বিজনেস রিলেশন। বিজনেস রিলেশন। ইন্ডিয়ার সাথে আমাদের কি রিলেশনস? আমাদের কিন্তু এটা হচ্ছে হিস্টোরিক্যাল কালচারাল রিলেশন, আলাদা ইমোশনের একটা যুদ্ধের একটা মুক্তিযুদ্ধ। আমেরিকার সাথে কি রিলেশনস? ইনফ্যাক্ট আমেরিকা ডাজ নট ফিগার দ্যাট মাচ আদার দ্যান আওয়ার টপ ডেস্টিনেশন এক্সপোর্ট মার্কেট, তাই না? অন্যান্য কিন্তু ম্যাসিভ ইনভেস্টমেন্টস এখন আসছে চায়না থেকে। তাহলে আপনাদের এই মুহূর্তে কি বার্তাটা মনে হচ্ছে যে মিস্টার লু কি বার্তা? মিস্টার লু আসলে মানে শুনেন, আমি যদি সহজভাবে বলতে চাই, ডোনাল্ড লু বাংলাদেশে নির্বাচনের আগে এসেছিলেন, এখনো আসছেন। ইট শুড নট বি এ টপিক ফর ডিসকাশন। মানে আমেরিকান সেক্রেটারি অফ স্টেট যদি আসতো, তাহলে দেন উই কুড বি ইন্টারেস্টেড ইন দিস ডিসকাশন। তো ওনার আশা কি রুটিন ওয়ার্ক? ইটস এ রুটিন ওয়ার্ক। উনি এসে একই কথা বলবেন বারবার। আমার তো মনে হয় না যে নতুন কোনো মানে তিনি কোনো খবর নিয়ে এসেছেন এবার। মানে দ্য সেম, বিকজ ইলেকশনস ওভার, জি, তাই না? এখন তো ইলেকশনের ব্যাপার নাই, আওয়ামী লীগ ক্ষমতা চলে আসছেন এবং এই ক্ষমতা থেকে আওয়ামী লীগ থাকবেন নেক্সট 4 ইয়ার্স। তাকে যে ওই গণতন্ত্র, মানবাধিকার এগুলি বলে তেমন কিছু লাভ হচ্ছে না এখন আর। যা বলেছে ভোটের আগেই বলা শেষ, এবং তারা শেষ পর্যন্ত মানে পিছিয়ে গেছে। তারা পিছিয়ে গেছে অন্য কারণে, ইন্ডিয়ান ইন্টারভেনশন, মেডিয়েশন, মানে যেটা আমরা সবাই জানি। সুতরাং ইন্ডিয়াকে বাদ দিয়ে দে ক্যান নট ডু এনিথিং ইন্ডিপেন্ডেন্টলি। এই পর্বের মিস্টার লুর আশা ভালোবাসা দিয়ে বোঝানো নাকি শাসানো, যে চীনের সাথে সম্পর্ক সেট করো? না, আমাকে যদি বলেও যে চীনের সাথে সম্পর্ক সেট করো, আমি তো পারবো না। সেটা কিভাবে সম্ভব? ইটস ইম্পসিবল, দে নো ইট, তাই না? তারা জানে যে এটা বাংলাদেশ কখনোই পারবে না। তাহলে আমাকে যে বিলিয়নস অফ ডলার্স এর যে ইনভেস্টমেন্ট, এটা আমেরিকা দিবে? আই ডোন্ট থিংক। টেকনোলজিক্যাল কোঅপারেশন আসবে। প্রিয় দর্শক, থাকুন, অনুষ্ঠান চলছে চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে, সেখানে আমাদের সরাসরি অনুষ্ঠান চলছে, আপনারা ওখানেও যুক্ত হয়ে যান। আর আমরা তো এখানে কথা বলছি। ম্যাডাম সেই জায়গা থেকে পেলাম, দুজনে বললো আপনার কি এখানে দুই জায়গায়? দেখুন, আপনি নুরুজ্জামানকে, প্রফেসর নুরুজ্জামানকে যে প্রশ্ন করেছিলেন, তাহলে উনি কেন এসেছেন, আমি মনে করি যেটা প্রফেসর শাহিদুল হক বলছিলেন, সেই জায়গাটাতে আমি ভেবেছি কোর্স কারেকশন। আমেরিকার কিন্তু সে ফ্লেক্সিবিলিটিটা সে রাখে, এবং এটা উনি ঠিকই বলেছেন যে ওদের ফরেন মানে ওদের এক ধরনের আমেরিকান ইয়ের মধ্যে আছে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, লেবার রাইটস, এগুলো আছে। বাট এগুলো কতটুকু ওরা মানে আমরা এটা নিয়ে ভীষণভাবে ডিবেট করতে পারি, তর্ক বিতর্ক করতে পারি। লেবার রাইটসটা আছে, আমি ইয়ে করে নিলাম কি ধরেন ওটা ওদের সবসময় একটা কনস্ট্যান্ট ইয়ে থাকে। বাট আমরা যদি ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস দেখি, সেখানে কিন্তু আমেরিকা ডাজেন্ট মানে এই বক্তব্যটা ঠিক এখন যখন আমেরিকা এই কথাগুলো বলবে বা সেই জায়গাটা আমার মনে হয় না যেগুলো ধোপে টেকবে। কারণ হলো
আপনি যদি প্যালেস্টিনের দিকে তাকান, গাজাতে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, মানে এখানে কিন্তু বলার কিছু নেই। মানে যেখানে ইট ইজ আমেরিকা ভিটো দিয়ে যাচ্ছে প্যালেস্টিনের ব্যাপারে, তাদের ওখানে মানে ইউএনএ তাদের ফুল মেম্বারশিপের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি এরকম ধরনের মানে যেটাকে বলা হয় ক্রাইম, মানবতার বিরুদ্ধে অপরাধ, জেনোসাইড একটা ঘটে যাচ্ছে। তারা বলছে যে হ্যাঁ মানবতা হিউম্যান রাইটস ভায়োলেশনস হচ্ছে, কিন্তু তারা মনে করছে না যে এটা জেনোসাইড। এবং খুবই ইন্টারেস্টিংলি তাদের বক্তব্যে আসছে জেনোসাইডের কিছু মানদণ্ড থাকে এবং এখানে যা হচ্ছে সে মানদণ্ডগুলো বা সেভাবে তারা দেখতে পারছে না। আইসিজে কিন্তু এটাকে জেনোসাইডই বলছে। হ্যাঁ, আমরা যদি জেনোসাইডের একদম আক্ষরিক ডেফিনেশনেও যাই, সেখানে কিন্তু খুব ক্লিয়ারলি আছে দ্য ইন্টেন্ট টু কিল, মানে আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা পার্টিকুলার গোষ্ঠীকে আপনি নির্মূল করবেন, তাদের শিশুদেরকে আপনি ধ্বংস করবেন যেন সামনে প্রজন্ম না আসে। ইন্টেনশনটা কিন্তু, সংখ্যাটা তো একটা গুরুত্বপূর্ণ জায়গা, তার সাথে ইন্টেন্ট টু কিল সেটা একটা বিরাট জায়গা আসে। তো ওরা তো খুব ইন্টেনশনালি এদেরকে মারছে, টার্গেটেড ওয়েতে মারছে। সো এটা কিভাবে আমেরিকা কোন মানদণ্ডের কথা বলছে সেটা না, অ্যাকচুয়ালি যে ওনারা যখন বক্তব্যগুলো দেন তখন কিন্তু একটু ব্যাখ্যা করলে বোধহয় ভালো, বিশ্লেষণ করে বুঝালে যে এই মানদণ্ড ওই মানদণ্ড, কারণ ওই জায়গাগুলো কিন্তু আবার ওরা উজ্জ্বল রেখে। তাহলে ওনারা যে মানবাধিকার ফিরাতে চান দেশে দেশে, সেটা কি করে সম্ভব? যে দেশে নিজের দেশে আপনি শিক্ষার্থীদের তো আন্দোলনটা কি হলো, থেমে গেল তো। ওনারা তো শিক্ষার্থীদের আন্দোলন যে করতে দিল না তো আমেরিকা, পুলিশ কিভাবে নির্বাচনে শিক্ষার্থীদের উপরে কিভাবে হামলা করলো, তার বলে তো আন্দোলনগুলো তো থেমে যাচ্ছে না, স্থিমিত হয়েছে, তাদেরকে বের করে দেবে এই দেবে। কিন্তু ইউরোপে তো ছড়াচ্ছে, আমরা দেখছি মিডল ইস্টে ছড়াচ্ছে, মানে এটা তো ধরেন একটা বিশ্ব জনমত সৃষ্টি হয়ে গেল, তাই না? এবং নেতানিয়াহু নিজেও বক্তব্য দিতে পারছে না তার নিজের দেশে, তাকে বিভিন্নভাবে সাধারণ মানুষরা গালাগালি করছে। সো এই জায়গাগুলোতে আমি বলছি যে ধরেন আপনি যখন মানবাধিকারের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, এগুলো আইডিয়ালস, আমি প্রথমেই আপনাকে বলেছিলাম যে এগুলো আইডিয়ালস হিসাবে থাকে এবং এটা থাকাটা প্রয়োজন। মানে আমরা যদি জাতিসংঘের দিকেও তাকাই, প্রত্যেকটা দেশেরই কিন্তু এটা থাকা দরকার। আদারওয়াইজ বলেন না, আমাদের তো কোনো না কোনো জায়গায় একটা আশ্রয়ের জায়গাটা তো থাকতে হবে। আমি বলছি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে, আমি বলছি ওভারঅল গ্লোবাল ফ্রেমওয়ার্কে আপনি জাতিসংঘের যদি দেখেন, সেজন্য ওখানে ইউনাইটেড নেশনস বলা হয়েছে, জাতিসংঘ, ইউনাইটেড স্টেটস বলা হয়নি। মানে সেখানে মানবতার কথা বলা হচ্ছে, আপনি রাষ্ট্র থাকুক না থাকুক সেই জায়গাগুলো থাকা দরকার, একটা আইডিয়াল সে প্রিন্সিপালসগুলো থাকা দরকার। কিন্তু বা দেখা যায় রাষ্ট্রগুলো বারবার এই যেটাকে আমরা বলি রিয়ালিস্ট, বাস্তববাদী, সেভাবেই আসে। কিন্তু আমি বলছি এটা আমেরিকাকে বলতে হবে না, আমাদের দেশের ভেতর থেকেই মানবাধিকারের কথাটা আসবে, আমাদের দেশের ভেতর থেকেই কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথা আসবে। আবার ঘুরে ফিরে আসে যে তার মানে আমি এটুকু বুঝলাম হয়তো আপনার কথা থেকে, যে দেশটি নিজেদের মানবাধিকারের এই মানদণ্ডটা এখনো ঠিক করেনি, তারা আবার, কারণ আপনি ব্যাখ্যা দিয়ে বলেছেন, তারা কিন্তু আবার মানবাধিকারের প্রশ্নটা কি করে অন্য দেশের বিষয়ে তুলবেন সেটা একটা ফ্যাক্ট। আমি বলিনি যে তার নিজের দেশের ভেতরেও আপনি দেখেন বৈষম্যগুলো দেখেন, ব্ল্যাক লাইভস ম্যাটার, সেগুলো কিন্তু আমরা দেখেছি, আমরা ডিসক্রিমিনেশন দেখেছি, ফ্রিডম অফ স্পিচের কথা, ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলা হচ্ছে, সেখানে আমরা দেখছি এখানে ছাত্রীদের যে ইয়েগুলো ছিল সেগুলো কিভাবে দমন করা হয়েছে। তাদের কাছে আমরা মাঝে মাঝে কেন আর্জি জানাই যে তোমরা আমাদের দেশের মানবাধিকারটা ফিরিয়ে দাও? না, আমরা বলতে আপনি কাকে বুঝাচ্ছেন? সেটা তাদের পলিটিক্স, আপনি তাদেরকে প্রশ্নটা করবেন। আমরা বাংলাদেশের সাধারণ জনগণ তো তাদের কাছে আর্জি জানাচ্ছি না। সাধারণ হিসেবে তো আমি জানতে চাচ্ছি না, বিশিষ্ট জায়গা থেকে আপনারাই যখন বলেন, সেটা তো আপনারা আয় না, আপনারা যখন বলবেন তখন তো সেটা একটা রিপোর্ট করবে। আমার মনে হয় সেটা ভুল, মানে ওদের কাছে আর্জি এটা যারা জানাচ্ছে, আপনি হয়তো রাজনৈতিক দলগুলোর দিকে ইঙ্গিত করছেন, তাদের এগুলো মানুষের কাছে, জনগণের কাছে আসতে হবে। এবং আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো সেটা বুঝতে পারছে
এবং আমরা যদি বক্তব্যগুলো দেখি তারা বলছে যে তারা এই কথাগুলো তারা দেশের ভেতরে দেশের জনগণের কাছেই নিয়ে আসবে, এবং এই পজিশনটা কিন্তু অন্তত আমি আমার কথা বলছি, আই এম নট স্পিকিং ইন জেনারেল, যেটা আমার বরাবরই ছিল যে জনগণের কাছে আপনাকে আসতে হবে, আপনাকে জনগণকে সম্পৃক্ত করতে হবে, জনগণের ইস্যুসগুলোকে নিয়ে থাকতে হবে। আমি একটু আবার শহীদুল হক স্যারের কাছে যেতে চাই, আমি আসবো আপনাদের কাছে। স্যার শোনা যায় আমার কথা? আচ্ছা, এই ডোনাল্ড লুর সফর মানে তো আমাদেরকে মনে করিয়ে দেয় আবার ভোটের আগের ভিসা নীতি, আবার এখানে এই সফরে এগুলো আসবে কিনা, আর ভিসা নীতি ভোটের আগে এলো সেটার তো একটা প্রেক্ষাপট ওনারা বলেছিলেন। এখন রোহিঙ্গা ইস্যু, জলবায়ু ইস্যু নিয়ে কথা বলবেন, কিন্তু সবচেয়ে বড় কথা যেটা স্যারও বলছিলেন, নুরুজ্জামান স্যার, যে চীনের সাথে যে রিলেশনশিপটা, সেই জায়গাতেও কি আমাদের বাংলাদেশকে চাপ দিয়ে আনা যাবে? কারণ এখানে তো ঋণ এবং ডেভেলপমেন্ট পার্টনার হচ্ছে চীন আমাদের দেশের। তাহলে ওনার আশাটাকে কি শুধু রুটিন ওয়ার্ক? আর তার সাথে আমি যুক্ত করে দিতে চাচ্ছি যে এই আশাটাকে কেন্দ্র করে নিয়ে তো রাজনৈতিক কথা চালাচালি হচ্ছেই, সেখানে আবার শাসক দলের কিন্তু সেকেন্ড কমন বলে দিয়েছেন যে ডোনাল্ড লু এমন পোর্টফোলিও ধারণ করে না যে তার আশাটা বড় কোনো ইম্প্যাক্ট ফেলবে। সেই জায়গাটা একটু জানতে চাই, আসলে কি উনি পোর্টফোলিও বহন করেন না ইম্প্যাক্ট ফেলবার মতো? আমার মনে হয় ডোনাল্ড লু পোর্টফোলিও বহন করেন কি করেন না, এই আলোচনা আমার মনে হয় যে প্রয়োজন নেই। ঠিক আছে, এখন আমেরিকা যদি বলে বাংলাদেশ খুবই ছোট্ট একটা দেশ কম্পেয়ার টু আমেরিকা, তাহলে আমরা অনেকেই হাসবো, সিগনিফিকেন্ট। তো ওইটা যেরকম আলোচনায় আসা উচিত না আমেরিকায়, ঠিক একইভাবে আমাদেরও আলোচনায় আসা উচিত না যে ডোনাল্ড লুর এই ভিজিটের কোনো মূল্য নেই বা রুটিন। আমি এটা মনে করি না। আরেকটা জিনিস হলো যে আসলে মানে ফরেন পলিসি এক্সারসাইজটা এটা কোনো স্ট্রেট লাইনে চলে না। কেন আমি স্যার আগেরটা একটু জানতে চাই, কেন আপনি মনে করেন না? আমি বলি এটা একটা 100 শেডস আছে। এখন আপনি ওই শেডস গুলো যদি না ধরতে পারেন তাহলে অসুবিধা। এবং ফরেন রিলেশনে ও পারবে, ও পারছে না, ও করবে না, এই ধরনের স্ট্রেট লাইন ইকুয়েশন টানা এখন খুবই ডিফিকাল্ট, এবং উচিত না। ইট উইল মিসগাইড ইউ। 3 নম্বর কথা, ঠিক আছে, এথিক্স এন্ড মোরালিটির অত্যন্ত মানে ন্যাচারালি আমরা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলি আমরা, বা সাউথের কান্ট্রি বলি আমরা, দ্যাটস অনলি আওয়ার রেশনাল। হ্যাঁ, কিন্তু এট দ্য এন্ড আপনার কিন্তু ন্যাশনাল ইন্টারেস্ট, এথিক্স মোরালিটি কিন্তু আপনাকে তেমন কিছু দিবে না এক্সেপ্ট হাই স্ট্যান্ডিং, ওটা দরকার আছে। বাট এট দ্য এন্ড এটা কিন্তু আপনার রুটি রুজির প্রশ্ন, আপনার ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্ন। এখন আপনি ওই অ্যাঙ্গেল থেকে এই ভিজিটটা যদি না দেখেন তাহলে আমার মনে হয় ভুল হবে। ডোনাল্ড লু ইনসিগনিফিকেন্ট, আমরা তো অনেক অ্যাম্বাসাডারকেও ইনসিগনিফিকেন্ট বলেছি একসময়, তার থেকে লাভ হয়েছে? লাভ তো হয়নি। অন্য দেশ তো বলে না, আমরা কেন বলি? সো আমার মনে হয় যে মানে আমাদের মাইন্ডসেটটা নিয়ে কোথায় যেন একটা সমস্যা আছে। আমরা একটা স্তরে পৌঁছতে চাই, আমাদের অনেক বন্ধু দরকার। বঙ্গবন্ধু বলে গেছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তাহলে এখানে শত্রুতা করার দরকারটা কি? লেটস টেক এভরিবডি ইন দেয়ার ওন স্পেস এন্ড ট্রাই ম্যাক্সিমাইজ ইওর ন্যাশনাল ইন্টারেস্ট। সে চাইবে তার ন্যাশনাল ইন্টারেস্ট, আমরাও চাইবো আমার ন্যাশনাল ইন্টারেস্ট। এইখানে যদি আমরা সবকিছুকেই তুচ্ছ তাচ্ছল্য করি, সবকিছুকেই একটা বাঁকা চোখে দেখা শুরু করি, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের রিলেশনশিপ ওই পর্যায়ে পৌঁছাবে না যেখানে আমরা পৌঁছাতে চাই। স্যার, এখন যখন দুটো দেশের জি স্যার, বড় দেশের সঙ্গে আমাদের দেশের যখন একটা সম্পর্কের ব্যাপার, এবং সেই সম্পর্ক উন্নয়নটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য, কারণ আমেরিকা তো আমেরিকায়, কিন্তু সেখানে যখন বাংলাদেশ উপরে খড়গ আছে, র্যাবের উপর স্যাংশনটা এখনো আছে, এবং ভিসা নীতির একটা খড়গ তো রয়েছে, এগুলো তার উঠায়নি। তো এই রিলেশনশিপের মধ্য দিয়ে কি সরকারের এই জায়গাগুলোতে কতটা সুরাহা করা দরকার, কিংবা মীমাংসা হবে কিনা? না, অবশ্যই। সবাই বলছে প্রেশার তৈরি করে, বাংলাদেশও তো প্রেশার তৈরি করে। আমরা তো দেখেছি যে আমরাও প্রেশার তৈরি করতে, আমরা করেছি তো প্রেশার তৈরি। এখন অনেক কিছু শেয়ার করা যাবে না, আমরাও প্রেশার তৈরি করেছি, তাই না? আমরাও চায়নার সাথে বড় ধরনের ব্রেক থ্রু করেছি 2016। তো সেটা তো একটা বড় প্রেশার ছিল, বাট উই কুড এক্সপ্লেইন যে এটা আমার দরকার, বাট উই নিউ দ্যাট ইট ইজ এ ক্রিয়েটিং এ প্রেশার। এখন যদি আপনি বলেন যে না ভাই, আমি আমার উপরে কেউ প্রেশার দিবে না, আমি কাউকে
প্রেশার, তাহলে তো পররাষ্ট্রনীতিতে থাকার দরকার নেই। বিকজ পররাষ্ট্রনীতি হলো প্রেশার দেওয়া এবং না দেওয়ার খেলা। এখন প্রশ্ন হলো যে মানে আনলেস এন্ড আনটিল, আমি সেই জন্য প্রথমেই বলেছি যেহেতু আমি ওটার মাঝখানে এখন নেই, তাহলে আমি অনেক কিছু জানি না, সেই জন্য কিন্তু অনেক কিছু একটা হাইপোথেটিক্যাল। যখন ছিলাম তখন দেখেছি প্রেশারটা আমরাও দিয়েছি। স্যার থাকুন আপনি আমাদের সঙ্গে। মানে আপনি মোরালিটি এথিক্স নিয়ে অনেক কথা আমরা বলি, হ্যাঁ বলবো, কিন্তু একটা পর্যায়ে এসে কিন্তু আপনাকে থামিয়ে দিতে হবে, বলতে হবে না এইটা আমার ন্যাশনাল, দ্যাট গেটস দ্য প্রায়োরিটি। মানে ইন্ডিয়া, জাপান, চায়না, আমেরিকা যদি তার ন্যাশনাল ইন্টারেস্টের জন্য সবকিছু জলাঞ্জলি দিতে পারে, বাংলাদেশ কেন পারবে? দ্যাটস মাই কোয়েশ্চেন। ওইখানে কি আমি এথিক্স আর মোরালিটি নিয়ে বসে থাকবো? উড দ্যাট হেল্প মি? অফ কোর্স নট। আমি কিন্তু ওই স্কুলে বিলং করি না। জি থ্যাংক ইউ স্যার। থাকুন নুরুজ্জামান স্যার, সবটাই হচ্ছে একটা চাওয়া পাওয়ার খেলা, তাই তো? কে কার থেকে কতটুকু দিতে পারে, গিভ অ্যান্ড টেক, উইন উইন সিচুয়েশনে কে থাকলো আর কে থাকলো না, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু সেখানে আবার প্রশ্ন রয়ে যায়, আমাদেরও তো কিছু একটা সীমাবদ্ধতা রয়েছে, কিংবা কিছু তো আমাদের একটা সামনে ব্যারিকেড আছে, সেটা হচ্ছে ভিসা নীতি তো রয়েছে ভোটার আগে, এবং যেটা স্যারকে বলছিলাম র্যাবের উপর স্যাংশন এবং রোহিঙ্গা ইস্যু, অর্থাৎ সবটাই প্রেশার ক্রিয়েট করা, জিনিসটাকে আলগা করে দেওয়া, সেই জায়গাগুলোতে আমরা কতটুকু ডিপ্লোম্যাসি কিংবা দিয়ে এগোতে পারছি? এখানে একটি বিষয় লক্ষ্য করবেন যে ইনফ্যাক্ট মানে কোন ধরনের সরকার সবচেয়ে বেশি প্রেশার ক্রিয়েট করতে পারে। মানে যে কোনো একটা মানে ধরেন একটা ডিক্টেটোরিয়াল সরকার থাকতে পারে, একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সরকার থাকতে পারে। এখন একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হলে মানে তার জনগণের লেজিটিমেসি থাকে এবং সে মানে প্রেশার দিয়ে কাজ করতে পারে, মানে অ্যাটলিস্ট ক্যান ক্লেম যে আমি জনগণ নির্বাচিত সরকার এবং আমার এই দাবি আছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? আর যেটা চাওয়া পাওয়ার যে বিষয়টা বললেন, ইনফ্যাক্ট আমাদের মেইন চাওয়া পাওয়ার মধ্যে একটা আছে যে মানে জিএসপি সিস্টেম যাতে বাতিল না হয়। ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও মানে সরকার কথা বলছে, এটা বাতিল হওয়ার কথা 2029 সালে না, মানে এখনই সরকার নেগোশিয়েট করছেন বিভিন্ন দেশের সাথে যে যাতে করে ওই জিএসপি সুবিধাটা আমাদের বাতিল না হয়। আমরা মানে একটা মানে ডেভেলপিং কান্ট্রি হিসাবে গ্রাজুয়েট করার পরেও যেন এই বিষয়টা আমাদের থাকে আর কি। হ্যাঁ, সেটা হলো একটা চাওয়া পাওয়ার বিষয়। আর আরেকটা হচ্ছে যে এখন মানে বাংলাদেশের বাস্তবতা, যেটা যে রাজনৈতিক বাস্তবতা, ফরেন পলিসি, যেটা এখন আমার মনে হয় যে সরকার মোটামুটি একটা রিয়েলাইজেশন আসছেন যে আমেরিকাকে খুব একটা দূরে ঠেলে দেওয়া মোটেই উচিত হবে না। মেইন কারণ হচ্ছে যে আমেরিকারও কি সেই রিয়েলাইজেশন এসছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভালো রাখা উচিত? না, আমেরিকার সাথে আমাদেরটা আমরা আগে বলি, তারপরে ওদেরটা বলছি আমি। মানে আমাদের সাথে যেমন নির্বাচনের পরপরই তো আমাদের বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তিনি কিন্তু একটা মানে চিঠি ড্রাফট করে সেটাকে বিভিন্ন মানে এক্সপার্টস প্লাস সিজনড ডিপ্লোম্যাটস যারা আমাদের আছেন সবার ইনপুটস নিয়ে পরে একটা মানে ডকুমেন্ট তৈরি করে সেটা কিন্তু আমেরিকাকে দিয়েছেন। এবং ওই চিঠিতে কিন্তু পুরো চিঠি কি সেটা পড়ার তো সুযোগ হয়নি, কিন্তু পত্রিকার রিপোর্টে যেটা আসলো সেটা হলো যে বাংলাদেশ মানে কম্প্রোমাইজিং স্ট্যান্স। ইনফ্যাক্ট আমাদের ফরেন পলিসিতে কম্প্রোমাইজ করা অত্যন্ত জরুরি। আমরা কারো বিরুদ্ধে নাই, যেটা শহীদ ভাই বললেন যে ফ্রেন্ডশিপ টু অল মেলাইজ টু নান, যেটা বঙ্গবন্ধুর যেটা নীতি ছিল, যদিও বাস্তবে সেটা সম্ভব কি সম্ভব না সেটা ভিন্ন কথা, কিন্তু অ্যাটলিস্ট আমাদের থিওরিটিক্যাল বা পজিশন, আমাদের যে ফরেন পলিসিতে আমাদের এই পজিশনটা আছে। মানে সে প্রেক্ষিতে মানে আমেরিকাকে আমাদের দরকার কেন? আজকে আমাদের চীনের সাথে ভালো সম্পর্ক, ইন্ডিয়ার সাথে মোটামুটি ভালো সম্পর্ক, রাশিয়ার সাথে ভালো সম্পর্ক, কিন্তু আমরা কোনোদিন হয়তো ভবিষ্যতে এরকম হতে পারে যে চীন আমাদের বিপক্ষে চলে গেছে। সেক্ষেত্রে উই নিড এ থার্ড পার্টি জাস্ট টু নিউট্রালাইজ চায়না। আমেরিকা সেই দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য অত্যন্ত ভ্যালুয়েবল। এবং ইউ যেটা মানে ইউরোপিয়ান ইউনিয়ন একইভাবে আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আমি কখনই কথা বলছি না যে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক দরকার নেই, আমাদের অবশ্যই সম্পর্ক দরকার আছে, কারণ আমাদের জাতীয় স্বার্থ এটা চায়। মানে মানুষ রেটোরিক্যাল স্পিচ অনেক দিয়ে থাকেন, যেটা আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার, আই এম সরি টু সে দ্যাট, যে তিনিও বোধহয় কিছু এরকম মানে স্টেটমেন্ট দিয়েছিলেন যে আমেরিকান সাত সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকা না গেলে কি আসা যায়, এরকম কিন্তু বলেছিলেন না। আমার মনে হয় যে মানে এই ধরনের মানে কথা আমি প্রাইম মিনিস্টার প্রতি শ্রদ্ধার সাথে বলছি। তারপরেও মানে এগুলি অ্যাভয়েড করা উচিত, বিকজ আমরা তো আমেরিকার সাথে আসলে টেক্কা দিয়ে পারবো না। আমাদের পজিশনটা হওয়া উচিত কি রিয়ালিস্টিক পজিশন, যে ভাই আমাদের অনেক কিছু পাওয়ার আছে, তোমাদের ঠিক আছে মানে যে গণতন্ত্রের কথা বলো যাই বলো, আর ঠিক আছে সেটা আমরা মানলাম, কিন্তু ঘটনা হলো যে এমনিতে মানে আমাদের যে মূল যেটা মানে সার্বভৌমত্ব বা আমরা কি করতে পারি না, উই হ্যাভ লিমিটেশনস।
মানে লিমিটেশনসগুলো ভালোভাবে তুলে ধরা উচিত আরও। কিন্তু এই যে সবাই যে বাংলাদেশকে নিয়ে ভাবছে, নানান দেশগুলো তার সাথেও থাকতে চাচ্ছে কিংবা বাংলাদেশ সকলের সাথেই থাকতে চায়, কিন্তু সেই জায়গা কি আপনার কখনো মনে হয় বাংলাদেশ অর্থনীতির জায়গাতে একটা বড় একটা মাইলেজ জায়গায় দাঁড়িয়েছে, মাইলেজ নিয়েছে? গুরুত্বপূর্ণ সারা পৃথিবীর কাছে বাংলাদেশ একটা তার স্বমহিমায় নিজেরাই উজ্জ্বলিত হচ্ছে। হ্যাঁ, মানে এটা বিভিন্ন দেশের মিডিয়াতে আসছে যে বাংলাদেশ ইজ এ মডেল, মানে নিউ ইমার্জিং টাইগার, ইকোনমিক টাইগার। আমার মনে হয় যে মানে একটা এক্সাজারেশনও আছে এর সাথে। মানে আমরা যাতে আমাদের লোকাল মিডিয়া আমাদের একটু শুনতেও ভালো লাগে প্লাস লিখতেও ভালো লাগে এগুলি, কারণ দীর্ঘদিন যাবত আমরা গরিব দেশ হিসাবে পরিচিত দুনিয়াতে। এখন বিদেশে গেলে আমরাও বলি কথা যে উই আর নাও এ মডেল অফ ডেভেলপমেন্ট। এক্সপ্রেসওয়েতে গেলে ভালো লাগে, হ্যাঁ সেটা ভালো লাগে, কিন্তু আসলে তো আমাদের অনেক সমস্যাও আছে, যেমন মেজর ইকোনমিক ইনইকুয়ালিটি যেটা, এটা কিন্তু গত 10 বছরে আরো অনেক বেড়েছে। এখন আমরা এটা তেমন গুরুত্ব দিচ্ছি না, কারণ উই থিঙ্ক দ্যাট যে এটা হচ্ছে ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্টের একটা বাই প্রোডাক্ট। মানে ঠিক আছে, আপাতত ইনইকুয়ালিটিস আছে, 10 বছর 20 বছর পরে আমরা এটাকে অনেকটা রিডিউস করে ফেলবো। হ্যাঁ, মানে স্প্রিংকলার ইউজ করব পানি ছিটানোর জন্য, সবাই গোসল করতে পারবে তখন পানি দিয়ে। কিন্তু সেই সময় যে কখন আসবে সেটা আসলে আমরা এখনো জানি না। তবে ইয়েস, মানে কম্পেয়ার টু দ্য পাস্ট আমাদের অবস্থা সুযোগকে কাজে লাগানো উচিত। হ্যাঁ, মানে আগের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা এখন অনেক ভালো, সেটা তো বলতেই হবে। যদিও সমস্যা আছে, সমস্যা নাই কোন দেশের, সব দেশের সমস্যা আছে। সেই সমস্যা স্যার আমাকে আলোচনা শেষ করতে হবে। ম্যাডাম, আমি আপনাকে দিয়ে শেষ করতে চাই। অর্থাৎ আমি কি সরাসরি বলতে পারি লুর এই সফরটা খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে দেখার কিছু নেই, একটা গুরুত্বপূর্ণ জায়গা তো আছে। আমি কখনই বলি না, আমি বলছি না, দেখুন যে কোনো ভিজিটটাকে আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে, এবং ডিপ্লোম্যাসি বলেন, এটার একটা মূল জায়গা হলো যে আপনি মানে ইন্টারঅ্যাকশনটা আপনার যে দেখেন, উনি কিন্তু শুধু বাংলাদেশে আসেনি, উনি শ্রীলঙ্কা মানে এইভাবে, এবং ইন্টারঅ্যাকশনটা তো আমাদের চালিয়ে যেতেই হবে। সো এখানে সেইটা তো একটা গুরুত্বর জায়গাটা তো থাকবে, এবং সেখানে তো দেখেন আপনি নিজেই কিন্তু বারবার একটা নির্বাচনের পূর্বের কথা বলছেন, এখন পরবর্তী সময়ের কথা বলছেন, তাই না? সো হোয়াট ডাজ ইট শো? ইট শোজ যে কিনা আমেরিকা আমাদের সাথে বিজনেস অ্যাজ ইউজুয়াল চালিয়ে যাবে, এবং তারা যে ধরেন তারা হয়তো তাদের কিছু পয়েন্টস তাদের থাকবে, বাট ইটস নট যে কে বাংলাদেশ আইসোলেটেড হচ্ছে। এবং নুরুজ্জামান যেটা বললো সেটা খুবই রাইট, দ্যাট আন্তর্জাতিক সম্পর্কে আমরা কখনো উই নেভার পুট অল এগস ইন ওয়ান বাস্কেট। আমরা কিন্তু যতটা পারি ততটা আমরা ডাইভার্সিফাই করি আমাদের এঙ্গেজমেন্টসগুলোকেও, এবং যেটা হয় না যে অ্যাক্টার্সগুলোকেও। সো এটা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড না শুধু, এটা একটা মাল্টিপ্লেয়ার ওয়ার্ল্ড অলসো। সো এগুলোকে মাথায় রেখে আমি তো মনে করি এটা গুরুত্বপূর্ণ সফর, এবং সেভাবেই আমাদেরকে এটাকে দেখা উচিত। আজকে আলোচনা শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। প্রিয় দর্শক যারা শুনছিলেন, সম্মানিত আলোচক যারা কথা বলছিলেন, তাদের আলোচনার মধ্য দিয়ে শুনলেন যে এই সফরের গুরুত্ব অনেক রয়েছে, এবং গুরুত্বগুলো কোন কোন দিক দিয়ে সেই ক্ষেত্রগুলো কিন্তু তিনজন বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আর আমি শেষ করবো এইটুকু দিয়ে, সম্মানিত আলোচকদের কথার মাঝখান থেকে যেটুকু পেয়েছি সেটি হচ্ছে যে গ্লোবাল ভিলেজ বলি আর গ্লোবাল পলিটিক্স বলি, গ্লোবাল ইকোনমিক্স বলি, সবখানেই সব দেশের প্রয়োজনীয়তা আছে। সুতরাং দূরত্ব যদি থাকে সেটাকে কমিয়ে দিয়ে গুরুত্ব বাড়ানোটাই হচ্ছে যে কোনো দেশের কাজ, এবং পররাষ্ট্রনীতি হচ্ছে আমাদের কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব এবং বৈরিতাপূর্ণ সম্পর্ক না। সুতরাং যে কোনো দেশ, এই যে ভারত, বাংলাদেশ, আমেরিকা কিংবা সারা পৃথিবীর সাথে সুসম্পর্ক রাখাটাই হচ্ছে একটা গ্লোবাল ভিলেজের একটা সবচেয়ে বড় পার্ট, এবং সেই সুযোগটাকে, সেই সময়টাকে সকলে কাজে লাগাবে, সেটাই তিনজন কিন্তু আলোচক এতক্ষণ ধরে বললেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে। শুভরাত্রি।